আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া এবং আমি ফারিয়া শারমিন। চলতি মাসে আরও ৩টি মামলার রায় এবং ১ বছরের মধ্যে জুলাইয়ের সব মামলার বিচার শেষ করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দুপুরে নিজ কার্যালয়ে মামলার অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে ট্রাইব্যুনাল বিরোধী ও বিদ্বেষমূলক কথা ছাড়া গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত বাধা নেই বলেও জানান তিনি। তবে ভিন্ন কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। জিএম মাহমুদের রিপোর্ট। ২৪ জুলাই আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞ এবং আওয়ামী শাসনামলের গুম খুনে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরই মধ্যে পেরিয়েছে ২ বছর। দুপুরে মামলার অগ্রগতি নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর। জানান, জুলাইয়ের মামলার বিচারে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে প্রসিকিউশন। এই জুলাইয়ের মামলাগুলো খুব দ্রুততার সাথে আমরা ইনভেস্টিগেশন শেষ করে আমরা সম্ভাব্য আগামী ১ বছরের মধ্যে যাতে অন্তত জুলাইয়ের সমস্ত বিচার আমরা শেষ করতে পারি, সেই বিষয়ে আমরা একটা কমিটমেন্ট নিয়ে আমরা ইনভেস্টিগেশন এবং বিচার কার্যে আমরা কাজ করে যাচ্ছি। এ সময় শেখ হাসিনার বক্তব্য দেয়া ঘিরে সাম্প্রতিক আলোচনা প্রসঙ্গে বলেন, ট্রাইব্যুনালের কাজ ওনাকে দ্রুত দেশে এনে সাজা কার্যকর করা। উনি বক্তব্য দেখ অথবা না দেখ, তাতে আমাদের এই ট্রাইব্যুনালের সাথে তো এইসব কাজের কোনো সম্পর্ক নেই। আমাদের কোর্টের একটা কন্টেম্প্ট অর্ডারে ছিল যে তিনি যাতে বিদ্বেষমূলক কোনো কথা না বলেন, তো সেখানে তখন তাকে কিন্তু ওনার বক্তব্য বলতে বারণ করা হয়নি, শুধু বলা হয়েছে বিদ্বেষমূলক বক্তব্য। আর যদি উনি স্বাভাবিক কথাবার্তা বলেন, ওইটার উপর আমাদের কোনো নিষেধাজ্ঞা নাই। এদিকে সচিবালয়ে শেখ হাসিনার বক্তব্য প্রচার প্রসঙ্গে সরকারের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আমি ওনাকে ধরে বেঁধে আনতে চাই, উনি বলছেন আসবে, তো আসুন, আমরা প্রস্তুত আছি। এবং আবার এটাও বলেছি, কিন্তু এটাকেও আবার অনেকে মিসইন্টারপ্রিট করেছেন, আমরা তার প্রতি কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করব। আইনগত যা উনি তো অবশ্যই গ্রেফতার হবেন, উনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। উনি গ্রেফতার হওয়ার পরে ওনার যা আইনগত অধিকার উনি সেটা এক্সারসাইজ করুন, লয়ার আনুন, ফাইট করুন, ডিফেন্ড করুন। আমরা তো যেহেতু আদালতকে মানি, আমরা তো আদালতকে মেনে আদালতে গেছি, আমরা সেটার জন্য মেনে নিতে প্রস্তুত আছি। গেল বছরের ১৭ নভেম্বর জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। অপর আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেয়া হয় ৫ বছরের কারাদণ্ড। That is sentence of death. জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা। Please. ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে অবস্থান স্পষ্ট করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, অনুষ্ঠানটি সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে আয়োজিত এবং এতে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই। তিনি আরও দাবি করেন, ওই ফোরামে কোনো মতামত প্রকাশ করা হলে ভারত সরকার এর কোনোটি সমর্থন করে না। বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখার অনুরোধ করার পর নিজেদের অবস্থান পরিষ্কার করল দিল্লি। प्राइवेट मीडिया संस्थान उसका आयोजन कर। আগামীকাল সকাল ৯টায় জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর প্রথম দিন শহীদ পরিবারের জন্য উন্মুক্ত থাকবে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী এবং প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে দুর্নীতির অভিযোগ নিয়ে সংস্কৃতি মন্ত্রী বলেন, জাদুঘর নির্মাণে দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ সময় প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জানান, অনলাইনে টিকিট কেটে প্রতিদিন সীমিত সংখ্যক দর্শনার্থী প্রবেশ করতে পারবে। বড়দের জন্য টিকিট মূল্য ৫০ টাকা এবং ছোটদের জন্য ২৫ টাকা। উদ্বোধনের পরে আমরা যে আমাদের জাদুঘর পরিচালনা একটা পর্ষদ আছে, সেখানে আমরা এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করে আমরা একটা তদন্ত কমিটি করে দেব যে আসলে কোনো দুর্নীতির কোনো কিছু আছে কিনা। থাকলে ডেফিনেটলি ল উইল টেক ইট অন কোর্স। ফ্যাসিবাদী শাসনে ক্ষতিগ্রস্ত জ্বালানি খাতকে ঠিক করতে সময় লাগবে, তবে অজুহাত দিয়ে সংকট এড়াতে চায় না সরকার।
জ্বালানি সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর ফার্মগেট কেআইবিতে বিএনপি আয়োজিত গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্ত ঝরা জুলাই জাগরণ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, কোনো একক ব্যক্তি বা দলের নয়। ৩১ দফা এখন আর বিএনপির নয়, এটি জনগণের ৩১ দফায় রূপ নিয়েছে বলেও জানান সরকার প্রধান। তেল বা গ্যাস এইসব বিষয়, বিদ্যুৎ এসব বিষয়ে জনগণ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। এ কথাটাও সত্য যে কিভাবে আমরা যদি শুধু জ্বালানি খাতের কথাই চিন্তা করি, কিভাবে ফ্যাসিবাদী স্বৈরাচার এই জ্বালানি খাতটাকে তাদের পকেট ভারী করার একটি খাত হিসাবে তারা এটাকে বিবেচনা করেছিল। সমস্যার সমাধানের জন্য আমরা নিরন্তর কাজ করারও চেষ্টা করছি। প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছে যে উনি আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করতে পারেন কিনা। আগামী অক্টোবরের মধ্যে তারা আমাদেরকে সেইভাবে গ্যাস দেওয়ার চেষ্টা করবে যাতে আমরা আমাদের মিল ফ্যাক্টরিগুলোতে গ্যাস সরবরাহ করতে পারি। যারা জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে, জনগণকে সঙ্গে নিয়ে তাদের জীবনকে তছনছ করার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। বলেন, এখন অনেকেই নিজেদেরকে জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড দাবি করছে, অথচ আন্দোলনের কঠিন দিনগুলোতে কেউ আন্দোলনকারীদের পাশে দাঁড়ায়নি। বর্তমান সরকার গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করলে সরকারকে বাধ্য করা হবে। ফ্যাসিবাদের শিকড় অনেক গভীরে জানিয়ে জামায়াত আমির বলেন, যে কোনো মূল্যে ফ্যাসিবাদের শিকড় মূলোৎপাটন করতে হবে। জুলাইকে ভুলিয়ে দেওয়ার একটা নিরন্তর উল্টা সংগ্রাম শুরু হয়েছে। যদি সেরকম কোনো সংগ্রাম হয়ে থাকে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, দেশবাসীকে সাথে নিয়ে এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তছনছ করে দেওয়া হবে। এই ইস্যু ভুলিয়ে দেওয়ার জন্য আমাদেরকে অনেক লোক প্রস্তাব, বিভিন্ন কিছু দেওয়া হচ্ছে। আমাদের সোজা সাপটা কথা, জনগণ যে রায় দিয়েছে এইটাই মানতে হবে, আমাদের আলাদা কোনো রায় নাই। ৫ই আগস্ট পরবর্তী দেশের গণতন্ত্রের ধারাবাহিকতাকে বাধাগ্রস্ত করতে যে ষড়যন্ত্র হচ্ছে তা দেশের মানুষ সফল হতে দেবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় এ কথা বলেন তিনি। জানান, বাংলাদেশের প্রতিটি নাগরিক যেন আইনি সেবা পান তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। এই সময় মিথ্যা তথ্য দিয়ে যেন দেশের অগ্রযাত্রা ব্যাহত না করা হয় সে বিষয়ে নতুনদের প্রতি আহ্বান জানান তিনি। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যেন তার আইনানুগ অধিকার পান সেটিও কিন্তু প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব। সুতরাং আমরা যেমন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে সরকারের ইনস্ট্রাকশন অনুযায়ী রাষ্ট্রের পক্ষে কাজ করি, কিন্তু সাধারণ নিপীড়িত মানুষ যিনি ন্যায় বিচার প্রত্যাশা করেন আদালতের কাছে, আমরা কিন্তু তাদের ক্ষেত্রেও একইভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেই। সবার মতামত নিয়ে গ্রহণযোগ্যতা বজায় রেখে সংবিধানের সংশোধনী আনা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কমিটির প্রথম বৈঠকে অংশ নিয়ে মন্ত্রী বলেন, জুলাই শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে চায় সরকার। কমিটির সামনে কোনো চ্যালেঞ্জ নেই বলেও জানান তিনি। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, সাংবিধানিক উপায়ে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে জুলাই জাতীয় সনদ। সাদিয়া কানিজ রিপোর্টে থাকছে এর বিস্তারিত। জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে সংবিধান সংশোধন সম্পর্কিত 12 সদস্য বিশিষ্ট বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জুলাই অভ্যুত্থান ও শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী আনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে আইন সংশোধন ও বাস্তবায়নের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন আইনমন্ত্রী। জানান, জুলাই চেতনাকে ধারণ করেই সংবিধান সংশোধন করা হবে। জুলাই সনদকে বাইপাস করে রাজনৈতিক মতাদর্শ চাপিয়ে দেয়া হবে না। জুলাই সনদকে সামনে রেখে জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করার জন্য, জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমরা একটি সংশোধনী প্রস্তাব নিয়ে আসবো এই সংসদে, যে প্রস্তাবের মধ্য দিয়ে জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশের একটি বাস্তবায়ন হবে।
সংস্কার কমিশনের ৪৮টি প্রস্তাবের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনার সুযোগ রয়েছে বলে জানান কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদ। সমঝোতার ভিত্তিতে সনদ বাস্তবায়ন ও বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষার আশ্বাস দেন তিনি। আমরা সমাজের সকল সেকশনের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব এবং জুলাই জাতীয় সনদের বাইরেও সমাজের যে সমস্ত প্রত্যাশা আছে থাকবে সেই সমস্ত বিষয়গুলো অ্যাড্রেস করব। এইভাবে আমরা সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত সর্বত্র যা যা সংশোধনের প্রয়োজন সেই সমস্ত সংশোধনীগুলো আমরা ধারণ করে সেভাবে আমরা রিপোর্ট প্রণয়ন করব। এদিকে এখনো কমিটিতে কোনো সদস্যের নাম দেয়নি বিরোধী দল। সালাউদ্দিন আহমদ জানান, বিরোধী দলীয় সংসদ সদস্যদের পরামর্শ গ্রহণ করবে কমিটি। বিরোধী দলের পক্ষ থেকে যে 5টি নাম দেওয়ার কথা ছিল সেই নামগুলো আমরা এখনো পাইনি। আমি আশা করি তারা হয়তো অনুধাবন করবেন, এক পর্যায়ে তারা হয়তো তাদের নাম দিবেন এবং তাদের সাথে আমরা আলোচনা করব। জুলাই শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার আশ্বাস দেন সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ এই কমিটির সদস্যরা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। আগামী ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ড সম্পর্কিত মতবিনিময় সভায় নির্দেশনা দেন তিনি। এ সময় কৃষকের অধিকার নিশ্চিত করতে যথাযথ যাচাই বাছাইয়ের মাধ্যমে তা বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হয়। এছাড়া দেশের পানি ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা সহ টেকসই সমাধান নিশ্চিত করতে এদিন বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী। সভায় খাল পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা, নগর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য পানি পরিশোধন এবং বৃষ্টির পানি ব্যবস্থাপনা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। সরকার বিরোধী প্রোপাগান্ডা ও বিভ্রান্তিকর কন্টেন্ট রোধে শীঘ্রই মেটা, গুগল সহ সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এদিকে দেশের কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান। বিস্তারিত থাকছে রুদ্র রফিকের রিপোর্টে। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে সাইবার ইনসিডেন্ট রিপোর্টিং সিস্টেম এবং ন্যাশনাল আইসিটি অ্যান্ড সাইবার সিকিউরিটি সিস্টেমের উদ্বোধন করা হয়। একই সঙ্গে সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি 2026 থেকে 2030-এর প্রাথমিক খসড়াও উপস্থাপন করা হয়। আপনাদের সবাইকে আমাদের পাশে চাই আগামী দিনগুলোতে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, এই উদ্যোগের সুবিধা পাবেন সব অঞ্চলের মানুষ। নানা রকমের প্রপাগান্ডা হয়, ভুল নিউজ, ভুল পারসেপশন, ভুল কন্টেন্ট যায়, তাহলে কিন্তু জনগণ ভুল পারসেপশন নিয়ে থাকবে, একটা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকবে। সেটা এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা স্টেক হোল্ডার আছেন যারা সোশ্যাল মিডিয়া চালান, আমরা তাদেরকে নিয়ে বসবো। আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান কয়েকটি ব্যাংকের সাইবার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগের কথা জানান। 6টা টিম করলাম আইসিটি টিম নিয়ে ব্যাংকের একটা সিচুয়েশন অ্যাসেস করার জন্য। এর মধ্যে 2-1টা এমন ফাইন্ডিংস আসলো যে এগুলো দিয়ে অনেক বড় বড় ওই ব্যাংকের অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে। তা আমাকে খুব উদ্বেগের সাথে থাকতে হয়। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ সাইবার নিরাপত্তা বাড়াতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতগুলোকেও কাজ করার তাগিদ দেন। কিন্তু আমাদের সাইবার অ্যাটাক কমবে না, ভবিষ্যতে আমাদের সাইবার অ্যাটাক বাড়বে। রুদ্র রফিক, RTV, ঢাকা। দেশজুড়ে তীব্র গ্যাস সংকটের প্রভাব পড়েছে সিএনজি ফিলিং স্টেশন, বাসাবাড়ি, শিল্প কারখানা ও বিদ্যুৎ উৎপাদনে। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় অনেক সিএনজি স্টেশন সাময়িকভাবে বন্ধ রয়েছে। কোথাও সীমিত পরিসরে গ্যাস সরবরাহ চালু থাকলেও দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। অন্যদিকে দিনের বড় একটি সময় বাসাবাড়িতে চুলা না জ্বলায় রান্নাবান্না নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। রাজধানীর বেশিরভাগ স্টেশনে কোনো গ্যাসই নেই। কিছু সিএনজি স্টেশনে গ্যাস পাওয়া গেলেও তেমন চাপ নেই। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না চালকরা। এতে সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন সিএনজি অটোরিকশা ও রাইড শেয়ারিং সেবার সাথে যুক্ত চালকরা। তারা বলছেন গ্যাসের অভাবে নির্ধারিত অনেক ট্রিপ বাতিল করতে হচ্ছে। এই যে সিরিয়াল দিছি, গ্যাস নাই, দেখবেন গ্যাস ঢুকছে 60 টাকা থেকে 80 টাকা, সর্বোচ্চ 100 টাকা যদি একটু ভালো ঢুকে। এই যে পাম্পে যামু এবং 60 টাকার বা 70 টাকার গ্যাস ঢুকবো, আবার অনেক পাম্পে যাইলে ঢুকুনের পরে কইতেছে নাই বন্ধ। গ্যাস লমু 300 টাকার গ্যাস ঢুকবো, 300 টাকার গ্যাস দিয়ে আমি
টঙ্গি পর্যন্ত যাইতে হবে, আবার গ্যাস লইতে হবে। শুধু পরিবহন খাতি নয়, গ্যাস সংকটের প্রভাব পড়েছে বাসাবাড়িতেও। রাজধানীর অনেক এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত গ্যাসের চাপ না থাকায় রান্না করা সম্ভব হচ্ছে না। 1 মাসের উপর হইবে গ্যাস আমরা পাই না। এরপর রাত্রে একটু আসে টিপ হয়ে আসে। এরপর আমরা রান্না করতে যাই, ভাতের পানি বলক হয় না, গ্যাসটা টুক করে নিভে যায়। রাত্রে যে গ্যাস আসে 12টার পরে টিপ করে জ্বলে, যেটা মানে না জ্বললেই নাই। আমরা আসলে দীর্ঘদিন গ্যাসের বিল দিচ্ছি, কিন্তু আমরা এটার কোনো গ্যাস পাই না। আমরা এটা সরকারের কাছে দ্রুত এটা একটা সমাধান চাই। অনেক পরিবার বাধ্য হয়ে বৈদ্যুতিক হিটার, বৈদ্যুতিক চুলা কিংবা এলপিজি সিলিন্ডার ব্যবহার করছে। এতে বাড়তি ব্যয়ের বোঝাও বাড়ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। ওয়ালিদ সিদ্দিকী, RTV, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে এক সেমিনারে প্রধান ফটকে প্রবেশ করাকে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও ছাত্র শক্তির নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটেছে। দুপুরে বিশ্ববিদ্যালয় মিলনায়তন ও শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। বিকেল 5টার দিকে আলিয়া মাদ্রাসা মাঠের সামনে দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ায় বেশ কয়েকজন আহত হয়। অন্যদিকে ঢাকা কলেজ এলাকাতেও ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। উভয় পক্ষের কয়েকজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ কয়েকটি হাসপাতালে ভর্তি হয়েছে। দর্শক, আলিয়া মাদ্রাসা এলাকায় ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র শক্তি ও পুলিশের মুখোমুখি অবস্থানে এখনও উত্তেজনা বিরাজ করছে। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সায়েম। সায়েম, আমরা জেনেছি কিছুক্ষণ আগে বিভিন্ন ছাত্র সংগঠন ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। জি ফারিয়া, আপনি যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু দুপুর থেকেই যে আলিয়া মাদ্রাসার এখানটায় কিন্তু ছাত্রদল, ছাত্র শিবিরের যারা নেতাকর্মী রয়েছে তাদের মাঝে কিন্তু বিভিন্ন ইস্যুতে তাদের সাথে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। আমরা কিছুক্ষণ আগে যেরকমটি জানতে পেরেছি যে মূলত প্রাথমিক তাদের প্রারম্ভিক যে সংঘর্ষের শুরুটা হয়েছিল হল দখলকে কেন্দ্র করে। পরবর্তীতে কিন্তু আমরা জানতে পারি যে এখানে বিভিন্ন কারণে তাদের সাথে এখানে শুধুমাত্র হল দখল নয়, আরও অন্যান্য কারণে বাগবিতণ্ডা থেকে শুরু করে বিভিন্ন কারণে কিন্তু তাদের সাথে এই যে সংঘর্ষের সূত্রপাতটি হয়। পরবর্তীতে এখানে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয় এবং এক পর্যায়ে এখানে আমরা দেখতে পেরেছি যে পুলিশের কিন্তু চকবাজার জোনের পুলিশের কিন্তু এখানে কঠোর অবস্থান আমরা এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে যে উভয় পক্ষের সাথে তারা কথা বলেছেন এবং কথা বলে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। এই মুহূর্তে কিন্তু এখানে চকবাজার জোনের ডিসি তিনি এখানে কথা বলছেন। আমরা একটু সরাসরি এডিসি কথা বলছেন, আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। কতটুকু হলের ভেতরে অনেকগুলো লুটপাটের আমরা ঘটনা দেখেছি, দরজা ভাঙা, এগুলো আমাদের কাছে এই ধরনের কোনো তথ্য নেই। আমরা পরবর্তী ইনভেস্টিগেশন সাপেক্ষে বলতে পারবো। কাউকে গ্রেফতার করেছেন? না, কোনো গ্রেফতারের ঘটনা ঘটেনি। এখন কি দুই পক্ষ শান্ত আছে? একেবারেই শান্ত, আপনি দেখছেন একেবারে পরিবেশ স্বাভাবিক। আমরা বেশ কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা দেখলাম। আমরা এরকম শব্দ আমরাও পেয়েছি, তবে আমরা এখন পরিবেশটা শান্ত হয়েছে। আমরা আইন শৃঙ্খলা আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে, এখানে নিরাপত্তা। জি ফারিয়া, এখানে যারা পুলিশ সদস্য, পুলিশের কর্মকর্তা তারা যেমনটি বলছেন যে তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের পুরোপুরি নিয়ন্ত্রণে তারা দাবি করছেন। কিন্তু আমরা 5 মিনিট আগেও কিন্তু আমরা এখানে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি এবং এখন পর্যন্ত কিন্তু ছাত্রদল এবং ছাত্র শিবিরের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু পরস্পর বিরোধী অবস্থানে কিন্তু এখন পর্যন্ত অবস্থান করছেন। আমরা যদি একটু সড়কের চিত্রটা দেখাই যে এখানে কিন্তু যে সংঘর্ষের যে পরিস্থিতি সেটা কিন্তু এখানে এখনো কিন্তু বিদ্যমান রয়েছে এবং এখন পর্যন্ত উভয় পক্ষ তারা কিন্তু অবস্থান করায় কিন্তু এখন এখানে পরিস্থিতিটা কিন্তু থমথমে রয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছে। তো ফারিয়া, এই ছিল আমার কাছে আলিয়া মাদ্রাসা থেকে সর্বশেষ। তাই আপনাকে ধন্যবাদ। দেশের তৈরি পোশাক শিল্পে এখন বড় চ্যালেঞ্জ গ্যাস সংকট। গ্যাসের স্বল্পতায় অনেক কারখানা পূর্ণ সক্ষমতা উৎপাদন করতে পারছে না। দ্রুত সময় সংকট কেটে যাবে বলে আশা করছেন পোশাক খাতের শীর্ষ উদ্যোক্তারা। সংকট কেটে যাবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। আরও জানাচ্ছেন আব্দুর রহিম।
রাজধানীর একটি ক্লাবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল এক্সিবিশন উপলক্ষে বিটিএমইএ ও বিজিএমইএর সমঝোতা স্মারক অনুষ্ঠিত হয়েছে। এতে শিল্পোদ্যোক্তারা চলমান জ্বালানি সংকট নিয়ে কথা বলেন। সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা, বিনিয়োগ বান্ধব নীতি এবং শিল্পের সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন। আমরা চাচ্ছি দুজন মিলে এমন পলিসি হোক যেটা সরকারের জন্য কিন্তু সুবিধা হয় এবং কস্ট এফেক্টিভ হয়, আমাদের জন্য কিন্তু কস্ট এফেক্টিভ হবে। গ্যাসের স্বল্পতায় অনেক কারখানায় 60 থেকে 70% উৎপাদন হচ্ছে জানিয়ে বিজিএমইএর সভাপতি এর নেতিবাচক প্রভাব রপ্তানিতে পড়ছে বলেও জানান। 2 সপ্তাহ ধরে যে গ্যাসের সমস্যা, সেটার জন্য আমাদের প্রায় 30 থেকে 40% উৎপাদন সক্ষমতা কমে গেছে। ক্ষতি যেটা হয়েছে, একটা হচ্ছে আর্থিক ক্ষতি, আর আমরা বেশি কনসার্ন যে যেন বায়ারদের আস্থাটা নষ্ট না হয়। রপ্তানি সক্ষমতা বাড়াতে বিজিএমইএ এবং বিটিএমইকে একই সঙ্গে কাজ করার প্রত্যয় জানান বিটিএমইএ সভাপতি। একসাথে কাজ করতে না পারি তাহলে টার্গেটের লক্ষ্যমাত্রা পৌঁছাতে পারবো না, কথাটা সত্যি। এটা আমরা উপলব্ধি করি, ফিল করি, এবং আল্লাহর রহমতে আমরা দুটো অ্যাসোসিয়েশন একসাথে কাজ করছি অনেকদিন ধরে এবং আগামীতেও করব বলে বোধ করি। এদিকে চলমান গ্যাস বিদ্যুৎ সংকট অচিরেই সমাধানের কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা। সরকার তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু যে ক্রাইসিসটা গ্লোবাল, সেই ক্রাইসিসের কিছু ছড়ছাপটা, কিছু আঁচ আমাদের গায়ে আসার লাগার ঝুঁকি আছে। সো নাগরিকদের একটু প্রস্তুত থাকা, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া, এগুলো একটু দরকার আছে। এবং সবকিছুর পরও কিছু সংকট হবে, যেটা আমরা সবাইকে ভাগ করে নিতে হবে। স্বৈরাচার হাসিনাকে দেশে এনে শাস্তির আওতায় নিয়ে আসার কথাও বলেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। আমরা ওনাকে চাইছি আপনি আসুন। আব্দুর রহিম, আরটিভি, ঢাকা। আরটিভিতে সংবাদ প্রকাশের পর ফরিদপুরে 5টি অনুমোদিত বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। দুপুরে সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসানের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়। বন্ধ করার প্রতিষ্ঠানগুলো হলো আল জারা স্পেশালাইজড হাসপাতাল, মেডিকো হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, লিলি প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, হোলি সিটি প্রাইভেট হাসপাতাল এবং মামনি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার। অভিযানকালে এইসব প্রতিষ্ঠানে ভর্তি রোগীদের দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্য উপযুক্ত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সিভিল সার্জন। পাঁচটা ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছি এবং 5টারই কার্যক্রম আমরা আজকে বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে। এবং আমাদের এই পরিদর্শন অব্যাহত থাকবে। যেখানে নিয়ম বহির্ভূতভাবে স্বাস্থ্যসেবার কার্যক্রম পরিচালিত হচ্ছে, সেগুলো আমরা সরকারের নির্দেশনা মোতাবেক আমরা সেগুলো বন্ধ করে দেব। মালয়েশিয়ার সহকর্মীদের মধ্যে সংঘর্ষে 3 বাংলাদেশি নিহত এবং 1 জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যম এনএসটির বরাতে জানা যায়, নেগেরি সেম্বিলান রাজ্যের তামান লিঙ্গি এলাকার একটি বাসায় এই সংঘাতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে 2টি লাশ উদ্ধার করে এবং আহত অবস্থায় একজনকে হাসপাতালে পাঠায়। ঘটনায় জড়িত সন্দেহে 40 বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সবাই একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। 2 দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আল খারেজি। সফরের প্রথম দিনেই পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে সৌদির প্রতিনিধি দল। এতে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষ জনশক্তি রপ্তানি সহ নানা বিষয়ে আলোচনা হয়। সফরকালে বাংলাদেশের বর্তমান নির্বাচিত সরকারের প্রতি পূর্ণ আস্থা প্রকাশের পাশাপাশি বিনিয়োগের আশ্বাস দিয়েছে রিয়াদ। বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পৌঁছান সৌদি উপ পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আল খেরেজির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, নিরাপত্তা ও জনশক্তি খাত নিয়ে আলোচনা হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমের মুখোমুখি হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উবায়েদ। সৌদি সরকার এখানে বাংলাদেশে ইনভেস্ট করতে আগ্রহী, সেটা নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের বহু নাগরিক সৌদি আরবে থাকে
এই যুদ্ধের সময় আমাদের 3 জন নাগরিক ওখানে নিহত হয়েছে, তাদের কথা ওনারা শ্রদ্ধা করে স্মরণ করেছেন। আমরা আশা করি সামনে বাংলাদেশ সৌদি আরবের খুব শীঘ্রই সৌদি আরবে একটি জয়েন্ট মিটিং অনুষ্ঠিত হবে ইনভেস্টমেন্ট নিয়ে। বৈঠকে মধ্যপ্রাচ্যের সংকটে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের বিষয়সহ প্রায় 70,000 রোহিঙ্গা পাসপোর্ট জটিলতা নিরসন নিয়েও ইতিবাচক কথা হয়। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ এবং সৌদি ক্রাউন প্রিন্সকে বাংলাদেশ সফরে আহ্বান জানানো হয়। সৌদি ক্রাউন প্রিন্স ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। আমরাও ওনাদের ক্রাউন প্রিন্সকে আমন্ত্রণ জানিয়েছি সৌদি ক্রাউন প্রিন্সকে বাংলাদেশে ভিজিট করার জন্য। বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন সৌদি উপপররাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধি দল। উচ্চ পর্যায়ের এই সফরের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের অন্যতম বন্ধুপ্রীতম দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও শ্রমবাজার সম্প্রসারণের নতুন দিগন্ত উন্মোচিত হবে এমনটাই মনে করছেন নীতি নির্ধারকরা। অঙ্কন চৌধুরী, RTV, ঢাকা। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি CEPA কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সই হয়েছে। এতে অগ্রাধিকার শুল্ক নীতির ভিত্তিতে সুবিধা পাবে বাংলাদেশের 97% পণ্য। অন্যদিকে বাংলাদেশের বাজারে দক্ষিণ কোরিয়ার 87% পণ্য পাবে বিশেষ শুল্ক সুবিধা। সচিবালয়ে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এই বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় বাণিজ্য মন্ত্রী বলেন, 2024 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে নিয়ে যাওয়ার যে লক্ষ্য তা অর্জনে দক্ষিণ কোরিয়া একটি ঘনিষ্ঠ অংশীদার হিসেবে কাজ করবে। এ সময় দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রী জানান, এই চুক্তি দুই দেশের সরবরাহ ব্যবস্থা এবং ডিজিটাল রূপান্তরে বড় ভূমিকা রাখবে। এই সেপা বা আন্তর্দেশীয় বাণিজ্য চুক্তি কোনো গোপন বিষয় না, এটি প্রকাশ হবে, আপনারা লাইন বাই লাইন এটি পড়তে পারবেন এবং আপনারা পড়ার পরে আমি নিশ্চিত যে আমরা এই ফিডব্যাকটাই পাবো যে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জন্য একটি ভালো বাণিজ্য চুক্তি করেছে, যেটার সুফল আগামী কয়েক দশক ধরে বাংলাদেশ ভোগ করবে। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নয়াপুরের আবাসিক এলাকায় মশার কয়েলের একটি কারখানা পরিবেশগত ছাড়পত্র নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক ও কথাসাহিত্যিক শাহনাজ মুন্নি। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে শাহনাজ মুন্নি প্রস্তাবিত কারখানাটিকে ছাড়পত্র না দেওয়ার আহ্বান জানান। এলাকাবাসী বলছেন, কারখানার পাশে মসজিদ, মাদ্রাসা আছে, মন্দিরও আছে। কারখানাটি চালু হলে পরিবেশ দূষণ ও মানুষের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হবে। কয়েকবার তদন্ত করে আবাসিক এলাকা চিহ্নিত করলেও অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তা অনুমতি দিতে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতীয় চেতনা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধকে আরও সমৃদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালাম। মঙ্গলবার রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা ও স্মরণ সভায় তিনি বলেন, শহীদদের স্মৃতি ধারণ করে মানবতার সেবায় নিষ্ঠার সঙ্গে কাজ করাই হবে তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। তিনি আরও বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালনের মাধ্যমে ইতিহাস, ঐতিহ্য ও আত্মত্যাগের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিশ্রুতিবদ্ধ। দর্শক, সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।